আজকে ম্যাথে তোমাদের সেকেন্ড সেট করাবো, মানে ওই যে মেভারিক যে ম্যাথের আমাদের সিরিজ চলছে তার সেট 2 নম্বর সেট চলবে আজকে। তোমরা সামনে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো, আশা করি বুঝতে পারছো যে কোশ্চেন লেভেল কিরকম হওয়া উচিত পরীক্ষাতে, এবং এই কোশ্চেন দেখে বোঝা উচিত যে একদম সহজ সহজ কোশ্চেন করলে হবে না, শুধু ঠিকঠাক ভালোভাবে করতে হবে এবং ঠিকঠাক অঙ্ক করতে হবে, এরকম ছোট ছোট অঙ্ক করলে হবে না। তো এবার আমরা চলে আসবো মেভারিকের যে সিরিজগুলো করবো, আমি পরপর করবো, আস্তে আস্তে এগুলোকে আরো বাড়াবো। তো এখন আমাদের যেটা আছে সেট 2 করবো, আমরা সেট 2 এ কিছু অঙ্ক করবো আজকে, সেগুলো তোমাদেরকে আমরা স্টার্ট করছি এবার। কেমন? চলো দেখি, ফার্স্টে চলে আসি। আজ দেখো কি দেওয়া, যদি একটি সংখ্যার সাথে 16 যোগ করা হয় তাহলে সংখ্যাটি বলা আছে মূল বা প্রকৃত সংখ্যার 16 পূর্ণ 2/3% হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে কি বলা আছে, কোন সংখ্যার সঙ্গে যদি 16 যোগ করা হয় তাহলে মূল বা প্রকৃত সংখ্যাটি, মূল প্রকৃত যে সংখ্যার মূল প্রকৃত সংখ্যার 16 পূর্ণ 2/3% হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? এইখানে একটা জিনিস দেখো, এইখানে তোমার দেওয়া হয় 116 পূর্ণ 2/3%। এত বড় ফ্র্যাকশন আমরা ভাঙার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে 16 পূর্ণ 2/3% যেটা লিখবো আমরা, সেটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, কি বলেছে এখানে 100 হবে, 100%, এবং তারপর কথা হলো এখানে হয়ে গেল 16 পূর্ণ 2/3%, 16 পূর্ণ 2/3%। এখানে 100% মানে হচ্ছে 1, এবং 16 পূর্ণ 2/3% মানে হচ্ছে 1/6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 7/6। 7/6 পাচ্ছি, মানে হলো যে আমার আগের সংখ্যাটা ছিল 6, এখন সেটা বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে 7। তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে এই যে সংখ্যাটা ছিল 16 যোগ করার জন্য, আমার সংখ্যাটা ছিল, নিচের সংখ্যাটা সবসময় প্রকৃত সংখ্যা, নিচের সংখ্যাটা সবসময় প্রকৃত সংখ্যা, এই প্রকৃত সংখ্যা যেটা আছে সেটা থেকে বেড়ে কত হয়েছে, 7 হয়েছে, মানে কত বেড়েছে, 1 বেড়েছে। এই যে 1 ইউনিট বাড়লো, এটা কেন বাড়লো, তুমি বলেছো 1 ইউনিট বাড়লো, কারণ হচ্ছে আমার 16 যোগ করা হয়েছে, তাহলে 1 ইউনিটের মান 16 হয়ে গেল। 1 ইউনিটের মান যদি 16 হয়, প্রকৃত সংখ্যাটা কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তাহলে 6 ইউনিট সমান কত হয় বলো, তাহলে 16 × 6 সমান হচ্ছে 96। 96 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে দেখো 96, অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি 96 রয়েছে। তাহলে এরকম ধরনের অঙ্ক যদি আসে আমাদের পরীক্ষায়, তাহলে কোনখান থেকে বেড়ে কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা ভেঙে নেবো, এখানে যত বড় সংখ্যা দেবে পার্সেন্টেজ, সেগুলোকে আমরা এভাবে শর্টকাটে ভাঙার চেষ্টা করবো। কেমন? চলো পরের কোশ্চেন চলে আসবো, 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, এটা চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক দেওয়া আছে। যদি নির্দিষ্ট মূলধনের 2 বছরের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদ হয় 328 টাকা, তাহলে মূলধন কত হবে, এটা দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদের আমরা স্পেশাল যে নিয়মটা করি আমরা, সেটা আমরা বলবো এরকম যে এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এবং 2 বছর দেওয়া আছে, মানে অঙ্ক আমার হয়ে গেছে। আর রেট দেওয়া আছে মানে কত হয়ে গেল, রেট দেওয়া আছে মানে 5%, এবং 5% মানে কত হয়ে গেল, 5% মানে হয়ে গেল আমাদের 1/20 হয়ে গেল। এবার তোমাকে বলা হয়েছে যে 2 বছর দেওয়া আছে, 2 বছর, তাহলে কি করি, নিচের পার্ট যেটা থাকে সেটাকে আমরা কি করি, প্রিন্সিপালটা কি করি, সেটাকে স্কোয়ার করে নিই। তার মানে 20 স্কোয়ার করে নিলাম, 20 স্কোয়ার করলে কত এলো দেখো, 400 এলো। এই 400 কে আমরা 2 বছরে যদি ভেঙে দিই তাহলে কত আসবে, এটা ফার্স্ট ইয়ার, এবং এটা কত হলো, এটা সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার তোমার হয়ে গেছে কত, 1/20 যদি আমি লিখি তাহলে কত আসবে, এখানে 20 × 40 মানে 20 এলো, এখানে কত এলো 1/20, তার মানে এখানে 20 এলো সেকেন্ড ইয়ারে, এবং ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যে সুদ যাবে সেটা 120 যাবে আমাদের, তাহলে এখানে 1 হলো। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত চলে এলো দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল চলে এসছে আমার এই ক্যালকুলেশনে, চলে এসছে 41, এখানে 20, এখানে 20, 40 এবং 41। এই 41 এর যে মানটা, সেই মানটা তোমার এখানে দেওয়া আছে কত বলো দেখি, 328 টাকা দেওয়া আছে। তাহলে 41 এর মান যদি 328 টাকা হয়, 41 এর মান যদি 328 টাকা হয়, তাহলে কত গুণ করলে 328 টাকা আসবে, কি বলে স্যার, 8 গুণ করলে আসবে। 8 4 32 এবং 8 1 8। তাহলে এখানে যদি 8 গুণ করি তাহলে আমরা এখানে প্রিন্সিপাল যেটা লিখেছিলাম 400, সেটাকে আমরা 8 গুণ করে দেবো। 8 4 কত হয়ে গেল, 3200। 3200 আমাদের হচ্ছে রাইট অ্যান্সার, 3200 রাইট অ্যান্সার। খুব সহজ নিয়ম এটা, যে ঠিকঠাক করে করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি, দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, কোন সূত্রপুত্র মনে রাখার দরকার নেই অঙ্কের। কেমন? চলো 3 নম্বর কোশ্চেনে আসবো এবার। 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এটা দেখো কি দেওয়া আছে, বলছে একটি কাজ সম্পন্ন করতে বি এর অপেক্ষায় 12 দিন বেশি সময় নেয়। আচ্ছা ঠিক আছে, বি বলছে বি এবং এ একত্রে কাজ শুরু করে এবং এই কাজটা শেষ হওয়ার 12 দিন আগে ছেড়ে চলে যায়। তাহলে বলছে বি সম্পূর্ণ কাজটি বলছে 60% করেন, তাহলে বি বলছে একা কাজটি করলে, সম্পূর্ণ কাজটি একা করতে গেলে কদিন সময় লাগবে। তাহলে এখান থেকে, এখানে প্রথম কন্ডিশন থেকে আমরা কিছুই বুঝতে পারছি না, বা প্রথম কন্ডিশন থেকে কি করব, এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা এই জায়গা থেকে আমরা স্টার্ট করবো অঙ্কটা, কিরকম 60% কাজ করছে।
তাহলে বি আর এ দুজন যদি ব্যক্তি হয়, তাদের মধ্যে দেখো 60% কাজ করছে কে, 60% কাজ করছে বি কাজ করছে। তাহলে স্বাভাবিক জিনিস, বাকি 40% কাজ কে করছে, এ করছে, এটা স্বাভাবিক জিনিস। তাহলে এখান থেকে যদি আমি রেশিও বার করি, তাহলে রেশিও বার করলে কত আসছে দেখো, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 এলো, এখানে 3 এলো, তার মানে 2:3 রেশিওতে কাজটা কমপ্লিট করেছে এরা। ঠিক আছে, এইবার দেখো এখানে বলা আছে এ বি অপেক্ষায় 12 দিন বেশি সময় নেয়, এরকম দেওয়া আছে 12 দিন বেশি সময় নেয় কোনো একটা কাজ করতে। তার মানে এখানে আমি যদি লিখে নিই যে বি বলছে এর অপেক্ষায় 12 দিন বেশি সময় নেয়, তাহলে এ ধরে নিলাম এ কোনো একটা কাজ করতে এক্স দিন সময় নিচ্ছে, এ কোনো একটা কাজ করতে এক্স দিন সময় নিচ্ছে, বি কোনো একটা কাজ করতে কি করছে, ও 12 দিন সময় বেশি নিচ্ছে, মানে x+12 ডেজ সময় নিচ্ছে। এবার তোমাকে বলা আছে যে কাজটা তারা করছে এইভাবে, কিভাবে করছে, 2 আর 3 রেশিওতে করছে। তাহলে আমি এখান থেকে স্বাভাবিক বলতে পারি এ যদি কাজটা করে তাহলে কত করবে, বি করলে কত করবে, বি করবে কত 3/5, বি মানে কত হবে 3/5, 3 আর এখানে 2 3 5, তাহলে আমরা এখানে লিখতে পারি 3/5 যে কাজটা, 3/5 যে কাজটা আছে সেটা কে করছে, সেটা করবে তোমার x+12, মানে x+12 বি করছে। এবং অন্য যে কাজটা রয়েছে মানে 2/5 যেটা রয়েছে সেটা করছে কে, সেটা করছে তোমার এখানে এক্স করছে, এবং সেটা বলছে 12 দিন আগে পালিয়ে গেছে, মানে আগে ও কাজ ছেড়ে চলে গেছে। মানে যদি +12 করে দিই তাহলে দুটো কাজ আমাদের সেম চলে এলো। হ্যাঁ, এখানে কাজের পরিমাণ এবং এখানে কাজের পরিমাণ যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা আমাদের সেম এলো। এবার এখান থেকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা এখানে এক্স এর মানটা পেয়ে যাবো। ক্যালকুলেশন করা স্টার্ট করি দেখি, এখানে তাহলে কত আসবে দেখো 3x চলে এলো, 3x/5, আর এখানে তোমার কত এসছে 12 3 36, 36, আর এখানে তোমার 36/5। আচ্ছা ঠিক আছে, এখানে তোমার কত এলো 2x/5, আর এখানে তোমার এসছে কত +12। আচ্ছা এখানে এক্স গুলোকে একদিকে নিয়ে চলে গেলে কত হবে, এখানে দেখতেই পাচ্ছ x/5 চলে হবে, বিয়োগ হয়ে যাবে। আর এইখানে যদি এটা নিয়ে যায় তাহলে কত হবে, মাইনাস যদি করি তাহলে এখানে 12 মাইনাস 36/5 যদি করি, 12 5 60, আর তোমার হচ্ছে 36 বাদ দিলে কত আসছে 24, তাই না। এখানে তোমার কত হলো 5 লসাগু হয়ে গেল, 12 5 60 মাইনাস 36, তার মানে তোমার এখানে চলে এলো কত 4, আর এখানে 4 মানে 2, 24/5, 24/5 এখানে x/5, তার মানে এখানে x কেটে গেলে কত হলো, x এর মান চলে এলো 24, x এর মান 24 চলে এসেছে, x এর মান 24 এসেছে মানে কত হয়েছে, এর কাজ করতে সময় লাগছে পুরো কমপ্লিট করতে 24 দিন সময় লাগছে। তাহলে বি এর কত লাগবে বলো, বি এর হচ্ছে x+12 দেওয়া আছে, তাহলে 24 + 12, তার মানে 36 দিন টোটাল কাজটা করতে লাগবে বি এর, 36 দিন টোটাল বি এর কাজটা কমপ্লিট করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নর্মাল স্বাভাবিক যে অঙ্ক তার থেকে একটু অন্যরকম অঙ্কটা, খুব ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তাহলে এখানে কি করলাম আমি রিপিট করছি আবার একবার, এখানে লাস্ট পার্ট থেকে কাজটা স্টার্ট করবো, বি সম্পূর্ণ কাজ করছে 60% কমপ্লিট হয়ে যাওয়ার পর, তাহলে এ আর বি কত হলো, এখানে যদি 60% হয় তাহলে এখানে 40% হয়ে গেল, রেশিও পেয়ে গেলাম কত 2:3। এইবার প্রথম পার্টে দেওয়া আছে যে এ বি অপেক্ষায় 12 দিন বেশি সময় নিচ্ছে, তাহলে এ স্বাভাবিকভাবে এক্স দিন যদি ধরে নিই তাহলে বি কত হবে x+12 দিন হবে। এবার ক্যালকুলেশনে এখানে যে মানটি দেওয়া আছে যেভাবে কাজটা কমপ্লিট করেছে সেই কাজটা আমরা এইভাবে লিখেছি, কন্ডিশন কি দেওয়া আছে, এই কাজটি শেষ হওয়ার 12 দিন আগে ছেড়ে চলে যাচ্ছে, একে 12 যোগ করলে তবে আমরা কিন্তু দুটো কাজ সেম পাচ্ছি, মানে 40-60 যে পার্সেন্টেজ সেটা পাচ্ছি। এবার আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এক্স এর মান আমরা 24 পাচ্ছি, এবং এক্স এর মান এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে বি পুরো কাজটা করতে কদিন লাগবে, 36 দিন সময় লাগবে, এটা বুঝতে পারছি। তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। 3 নাম্বার 4 নাম্বার কোশ্চেন চলে আসে। 4 নম্বর কোশ্চেনে খুব সুন্দর দেওয়া আছে, এটা ট্রেন বলছে এ আর বি, এদের দৈর্ঘ্যের রেশিও দেওয়া আছে, দৈর্ঘ্যের রেশিও দেওয়া আছে কত 2:3 দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে 60 কিমি এবং 72 কিমি দেওয়া আছে, এবং এ এবং বি ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, পরস্পরকে 15 সেকেন্ডে অতিক্রম করছে, 15 সেকেন্ডে অতিক্রম করছে। বি ট্রেনটার গতিবেগ দেওয়া আছে, বি লেন্থ এত মিটার লম্বা দেওয়া আছে, বি ট্রেনটা 370 মিটার লম্বা দেওয়া আছে, একটা ব্রিজকে অতিক্রম, বি ট্রেনটির 370 মিটার লম্বা একটা ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে। এখানে এ আর বি এর আমরা একদম শর্ট ফর্মে যাবো, এ আর বি এর কি দেওয়া আছে, দুটো ট্রেন দেওয়া আছে, লেন্থ মানে হচ্ছে এল লিখলাম, এল কি দেওয়া আছে 2:3 দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। এবার তাদের গতিবেগ কি দেওয়া আছে, স্পিড কি দেওয়া আছে, স্পিড তোমার দেওয়া আছে এখানে 60 কিমি/আওয়ার দেওয়া আছে, আর একটা দেওয়া আছে তোমার 72 কিমি/আওয়ার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা রিলেটিভ স্পিড বার করবো, কারণ রিলেটিভ স্পিড বার করবো এই কারণে, কারণ ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, সরি অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, বিপরীত দিকে বলা আছে, বিপরীত দিকে হলে কি হবে, যোগ করতে হবে রিলেটিভ স্পিড, তাহলে কথা হয়ে গেল 60
প্লাস 72, তার মানে আমরা পেয়ে গেলাম কত 132 কিমি পার আওয়ার। এবার তোমাকে কি বলা হয়েছে যে এইরকম রেলের স্পিড পেয়েছি, এইখানে তোমাকে এবার এই কন্ডিশনে চলে আসবো না, ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করছে, কত সেকেন্ড সময় লাগছে? সময় লাগছে 15 সেকেন্ড সময় লাগছে। 15 সেকেন্ডে ট্রেন দুটো পরস্পর অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি যে তোমার যদি আমরা এখানে দেখে নিই যে মোট ধরো লেন্থ যেটা হবে মানে ডিস্টেন্স সমান আমরা কি জানি বলতে, ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু কি হয় টাইম, এটা আমরা জানি। আচ্ছা স্পিডে কি দেওয়া আছে তুমি স্যার ডিস্টেন্স কি দেবো, ডিস্টেন্স দেবো। ট্রেন যখন দুটো ট্রেনকে যখন অতিক্রম করে, ট্রেন দুটো নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে, তার মানে এখানে 2 আর এখানে 3, এখানে 2 আর 3 লিখে দিলে 5 হয়ে যাবে। 5 হলে আমরা কি বার করাবো খুঁজে পাবো না, সেই জন্য আমরা মনে মনে এটাকে এক্স ধরে নিলাম যে এটার লেন্থ হচ্ছে 2x, এটা হচ্ছে 3x। তার মানে এই দুটো যদি যোগ করি তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 5x। ট্রেন দুটো ডিস্টেন্স গেল 5x। এখানে স্পিড কত দেওয়া আছে, রিলেটিভ স্পিড কত আছে 132 কিমি পার আওয়ার দেওয়া আছে। 132 কিমি পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, কেন কি 15 সেকেন্ড দেওয়া আছে এখানে। তাহলে মিটার পার সেকেন্ডে গেলে ছোটতে গেলে কি করতে হয়, ছোটকে উপরে রাখতে হয় আর বড়কে নিচে রাখতে হয়, 5/18 করতে হয়। ইন্টু তোমার কি করবো 15 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 15 সেকেন্ডে অতিক্রম করছে, টাইমটা কত লিখবো 15। এইবার আমরা ক্যালকুলেশন এখানে করতে হবে। এখানে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, 5 দিয়ে কেটে দিই আমরা। এখানে 5 দিয়ে কাটলে কত আসছে, 5 3 15, এখানে 3 কত হয়ে গেল 6 হয়ে গেল। আচ্ছা 6 দিয়ে যদি কাটি আমরা এখানে 6 হয়েছে, 6 যদি কাটি তাহলে 6 দুগুণে 12, আর তোমার হচ্ছে 1 12, 6 দিয়ে 12 মানে 22 এসছে। 22 মানে কত হয়ে গেল 110 এসছে। এক্স এর মান কত এসছে 110। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, বি এর টেনটার লেন্থ পেয়ে যাবো, বি টেনটার লেন্থ পেয়ে যাবো। এখানে 3x ছিল, তার সঙ্গে যদি 110 গুণ করে দাও তাহলে কত হয়ে গেল 330 মিটার। এটা হচ্ছে আমাদের বি টেনটার লেন্থ পেয়ে গেল। ক্লিয়ার? এইবার তোমার এই বি টেনটা কি বলছে, বি টেনটা বলছে একটা ব্রিজকে অতিক্রম করছে। কত মিটার ব্রিজকে অতিক্রম করছে, 370 মিটার ব্রিজকে অতিক্রম করছে। ব্রিজকে অতিক্রম করতে সময় কত লাগবে, টাইম সমান কি জানি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত যাবে, ট্রেনটা একটা ব্রিজ অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া প্লাস ব্রিজের দৈর্ঘ্য যাওয়া। ট্রেনটা দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো, কি বলছে ট্রেনটা দৈর্ঘ্য পেলাম 336, এবং ব্রিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে 370 দেওয়া আছে, এবং স্পিড কত আছে তুমি স্যার স্পিড আমরা পেয়ে গেছি। বি এর স্পিড কত দেওয়া আছে বলো, বি এর স্পিড দেওয়া আছে 72 কিমি পার আওয়ার দেওয়া আছে। তাহলে 72 কিমি লিখলাম, কিন্তু এখানে যেহেতু মিটার, এখানে আমি দেখতে পাচ্ছি সেকেন্ডে উত্তর দেওয়া আছে, অতএব সেকেন্ডে আমাকে নিয়ে আসতে হবে এটা। তো সেকেন্ডে নিয়ে এলে আমি বললাম 5/18 করবো আমরা, পরে গিয়ে এগুলো সব চেঞ্জ করে দেবো, কাটাকাটি করবো। তাহলে এখন দেখে নিই আমরা কত আসছে, দেখো উপরে যোগ করলে কত আসছে 600, 300 600 থেকে 700, 700 এলো। আর নিচে কত এলো দেখো, 18 4 72 কেটে দিলাম, 5 4 20 হয়ে গেছে, 5 4 20 হয়ে গেছে, 20 মানে হয়ে গেল আমাদের 35 সেকেন্ড রাইট অ্যান্সার। 35 সেকেন্ড হয়ে গেল রাইট অ্যান্সার। তো দেখতে একটু বড় হলো, অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং 35 সেকেন্ড আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, 35 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কিভাবে করলাম, আগে রেশিও বার করলাম, লেন্থ কি দেওয়া আছে 2x এবং 3x, কেন লিখলাম কারণ রেশিওর অনুপাত দেওয়া আছে, 2x 3x লিখলাম। স্পিড কি দেওয়া হলাম 60 আর 70, রিলেটিভ স্পিড কেন মানে আপেক্ষিক গতিবেগ যেটা বলা হয়। যোগ করলাম, কেন যোগ করলাম, বিপরীত দিকে আছে ওই জন্য যোগ করেছি। এবার ডিস্টেন্স বার করলাম মানে কি, এখানে দেখো 5x এবং 3x দুটো ট্রেনকে যদি ক্রস করে, ট্রেন দুটোর গতিবেগ লেন্থ গুলো যোগ করতে হয়। তাহলে এখানে যোগ করলাম 5x হলো। স্পিড কত হয়ে গেল 132 কিমি পার আওয়ার, কোথায় পেলাম না এখানে রিলেটিভ স্পিড দেওয়া ছিল, এটাকে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 করলাম, এবং টাইম কত দেওয়া আছে 15 সেকেন্ড। 15 সেকেন্ড আমরা এখানে লিখলাম। তাহলে মোট ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, এক্স এর মান পেয়ে গেছি কত 110। এখানে আমরা এক্স এর মান পেয়েছি, এক্স এর মান পেয়ে গেছি মানে আমি বি এর, এবারে বি ট্রেনটা একটা বলছে 370 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করছে, তার মানে বি এর ট্রেনের দৈর্ঘ্য দরকার, আমার দৈর্ঘ্য পেয়ে গেছি। টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স ব্রিজকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, 370 30 প্লাস 370। আর নিচে কি করলাম আমরা, স্পিডটা কার নিলাম, বি ট্রেন অতিক্রম করছে মানে বি এর স্পিড নিতে হবে, তাহলে বি এর স্পিড নিচে ক্যালকুলেশন করলাম, 35 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা 35 সেকেন্ড দেখতে পাচ্ছি, অপশন বি দেওয়া আছে, 35 সেকেন্ড রাইট অ্যান্সার করবো। ক্লিয়ার? তাহলে এটা মাথার মধ্যে রাখতে হবে, এই অঙ্কগুলো একটু ভালো করে করলে পারবে, প্র্যাকটিস করলে। চলো পরের কোশ্চেন চলে আসে। পরের কোশ্চেন কি দেওয়া আছে, একটা পার্টনারশিপের অঙ্ক দেওয়া হয়েছে। এ বি এবং সি একত্রে একটা ব্যবসায় বলছে, ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে। আচ্ছা এবার বলছে যদি এ ব্যবসায় বলছে মূলধন হিসাবে 10,000 টাকা বিনিয়োগ করেছে, 10,000 টাকা বিনিয়োগ করেছে এ। আচ্ছা ব্যবসায় মূল লাভ হয়েছে কত, 1,000 টাকা লাভ হয়েছে।
তার মধ্যে এ পেয়েছে 500 টাকা এবং বি পেয়েছে কত 300 টাকা। তার স্বাভাবিকভাবে সি কত হবে, সি হবে 200 টাকা। তাহলে এখান থেকে আমরা যেটা লাভের রেশিও সেটা আমরা এখানে বার করতে পারছি। কিরকম লাভের রেশিও পাচ্ছি, লাভ বলতে প্রফিটের রেশিও যেটা পাচ্ছি, সেই প্রফিটের রেশিও পেয়ে যাচ্ছি আমরা। মোট 1000 টাকার মধ্যে এ 500 টাকা নিয়েছে, এ পেয়েছে 300 টাকা, তাহলে স্বাভাবিকভাবে 800 টাকা হলো। তাহলে সি কত হবে, 200 টাকা হবে। এইবার যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখতে পাচ্ছি রেশিও গুলো কত আসছে, 5:3:2 আসছে, 5:3:2 আসছে। আর আমরা জানি যে প্রফিটের রেশিও যা হয় সেটাই আমাদের কি হয়ে যায়, সেটা আমাদের মূলধনের রেশিও হয়ে যায়, মূলধন হয়ে যায় না। কারণ কেন কি, কারণ এখানে তোমার টাইমের কিছু দেওয়া নেই, এখানে টাইম কিছু আমার পার্টিকুলার দেওয়া নেই, তবে গিয়ে আমি টাইম এখানে ক্যালকুলেশন করব। টাইম সবাই একই সময়ে ব্যবসায় ইনভেস্ট করেছে এবং একই সময়ের কথা বলা হয়েছে, তার মানে এখানে প্রফিটের রেশিও যা দেওয়া আছে এটাই আমরা ইনভেস্টমেন্টের রেশিও বলতে পারি, ইনভেস্টমেন্টের রেশিও বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমার এখানে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, তুমি বলেছে লাভ কত হয়েছিল আমার, 10,000 টাকা হয়েছিল, সরি 1,000 টাকা হয়েছিল। তাহলে সেই সূত্রে আমরা বলতে পারি যে এখানে যেটা আছে ইনভেস্টমেন্ট যদি ওটা দরকার নেই, ছেড়ে দাও। এখানে 5 দেওয়া আছে না, 5 কত পেয়েছি, 5 আমরা এর ইনভেস্টমেন্ট পেয়েছি। 5-এর মান তোমার দেখেন 10,000 দেওয়া আছে, বিনিয়োগ করেছে দেখো। তাহলে এখানে এই 5-এর মান যদি 10,000 হয়ে যায়, 10,000 যদি হয়ে যায় তাহলে কত গুণ করলে আসবে, তুমি বলছো 2,000 গুণ করলে আসছে। তোমার কি বার করতে বলেছে, সি এর বিনিয়োগকারী বার করতে বলে, সি এর কত টাকা বিনিয়োগ করেছে। স্যার সি এর বিনিয়োগ কত হবে, এখানেও 2,000 করে দাও। তাহলে 2,000 করে দিলে কত আসবে দেখো, 4,000 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 4,000 আমাদের সি বিনিয়োগ করছে। তাহলে এখানে কোথায় 4,000 আছে দেখি, অপশন এ তে দেখতে পাচ্ছি 4,000 আছে, 4,000 টাকা সি বিনিয়োগ করছে। সবসময় মনে রাখবে পার্টনারশিপের একটা অঙ্কের স্পেশালিটি কি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান প্রফিটের রেশিও হয়। কিন্তু যদি কোনো জায়গায় প্রফিটের রেশিও দেওয়া থাকে, সেখানে যদি কোনো ইনভেস্টমেন্টের টাইমের কিছু দেওয়া না থাকে, তাহলে প্রফিটের রেশিও যা হবে সেটা ইনভেস্টমেন্টের রেশিও হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রফিটের যেহেতু টাইমের কোনো উল্লেখ নেই এখানে কোনো অঙ্কে, সেই জন্য প্রফিটের যে রেশিও আসবে সেটাই আমাদের ইনভেস্টমেন্টের রেশিও বলতে পারি আমরা। সেই জন্য এটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবং এখানেই বলা হয়েছে যে এর মান কত দেওয়া আছে, 10,000 টাকা দেওয়া আছে, মানে 5-এর মান 10,000 হয়ে গেছে। তো 5-এর মান 10,000 হয়ে গেছে, কত গুণ করলে হয়, তাহলে বি আর সি এমনি বার করতে পারবো আমরা। কেমন, 4,000 টাকা হয়েছে, 4,000 টাকা আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে যাবো। 6 নম্বর কোশ্চেন এটা সরল দেওয়া আছে এবং এই সরলটা আমার মনে হয় তোমরা নিজেরাও করতে পারবে, অসুবিধা নেই, আমাকে করার দরকার আছে বলে মনে হয় না। যদি না পারো আমরা করবো, আমাদের কমেন্ট করবে আমাকে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। কার কত অ্যান্সার আসছে তোমরা নিজেরা করে আমাকে জানাবে, এটা কমেন্টে আমাকে জানাবে কেমন কত আসছে অ্যান্সার। আমরা পরদিনে এটা কিন্তু কমেন্টে তোমরা যখন অ্যান্সার জানাবে, যারা যারা অ্যান্সার জানাবে তাদেরকে আমি সঠিক অ্যান্সারটা জানাবো, তোমরা অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। 6 নম্বর কোশ্চেন। চলো 7 নম্বর কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 এবং 11 দ্বারাই বিভাজ্য। 7 আর 11 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এখানে তোমাকে মনে রাখতে হবে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে আমরা ফার্স্টে দেখবো 11 দ্বারা বিভাজ্য। কেন স্যার, কারণ 11 দ্বারা বিভাজ্য আমি খুব কুইক করতে পারবো এবং 7 দ্বারা বিভাজ্য করতে পারবো, আমি 11 দ্বারা বিভাজ্য ফার্স্ট দেখবো, উভয় দ্বারা বলেছি। দেখো এখানে যদি আমি 1 এর সঙ্গে 3 করি তাহলে কত আসে 4, 4 এর সঙ্গে 4 করলে কত আসে, 4 করলে 8, আর 6 আর 2 দেখো 8, এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখানে দেখো 1 এর সঙ্গে 0 হলো আর এখানে 8 হলো, আর এখানে দেখো 9 আছে, তার মানে এটাও হতে পারে 11 দ্বারা বিভাজ্য। এখানে দেখো এটার সঙ্গে এটা করবো 0 এবং এটার সঙ্গে এটা করলে কত আসবে 9, এখানে 8 আছে, এটা 11 দ্বারা বিভাজ্য 9। এখানে তোমার কি হলো, এটার সঙ্গে এটা করবো মানে 2 হলো, এবং এটার সঙ্গে যদি আমরা এটা করি তাহলে কত 10, বাকিগুলো 0 0 দেওয়া আছে, এটাও হবে না। সি আর ডি দেখে কেটে গেল আমার। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা 7 দ্বারা বিভাজ্য আমাকে দেখতে হবে। 7 দ্বারা বিভাজ্য দেখার নিয়ম কি বলেছিলাম, 7 দ্বারা বিভাজ্য নিয়মটা আমি বলে দিই একটু। 7 দ্বারা বিভাজ্যের দুটো নিয়ম আছে। তাহলে আমি প্রথমটা যদি অপশনটা নিই তাহলে আমরা এরকম ভাবে করতে পারি, 7 দ্বারা বিভাজ্য হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে তুমি 3টে করে পেয়ার নেবে, 3টে করে পেয়ার। তো এখানে 3টে পেয়ার নেই, তুমি 3টা পেয়ার না থাকার জন্য এটা জোর করে 0 বসিয়ে দিলাম, অসুবিধা নেই, পেয়ার করে দিলাম। এর মধ্যে বড় থেকে ছোটটা বিয়োগ করবো আমরা, বড় থেকে ছোটকে বিয়োগ করলাম। বিয়োগ করলে কত আসছে দেখো, তুমি বলছো বিয়োগ করলে আমরা আসছে কত 300, কত এসছে 8 এসছে। আছে এইটাকে যদি ভাগ করি আমরা 7 দিয়ে ভাগ করি, যদি মুখে মুখে করতে পারো তাহলে ভালোই হয়। 7 4 কত হয়ে গেল 28, 28 মানে 2 হলো, এখানে 28 রইলো, 7 4 28। তো দেখে বুঝতে পারছি যে আমরা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে এই সংখ্যাটা পুরোটাই 7 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে আমাদের পেয়ার কনসেপ্ট। আর ডিজিটাল সাম যদি বলো, ডিজিটাল সাম নয় ইউনিট ডিজিট কনসেপ্ট যদি বলো, সেখানে এইভাবে করা যেতে পারে। 324 দেওয়া আছে, ইউনিট ডিজিট কোনটা বলো দেখি 4, এই 4 যেটা আছে এটাকে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে 2 গুণ করবে, 2 গুণ করলে কত আসবে 8 আসবে। এইবার তোমার দেওয়া আছে দেখো 16 32 দেওয়া আছে, এখান থেকে 8 বিয়োগ করলে কি পাচ্ছ বলো দেখি, এখানে 16 24 এলো,
16 24 এলো, 24 এলে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না যে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। নর্মালি খালি চোখে দেখে বুঝতে হবে। তাহলে এখানে আবার এইটাকে আবার ইউনিট ডিজিট কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, 8 পেয়েছি। 162 আছে, এখান থেকে 8 আবার বিয়োগ করছি। 8 বিয়োগ করলে কত আসবে দেখো, এখানে তোমার 8 4 12, হাত রইলো 1 1 মানে 6, 54, 154s। এখনো আমি বুঝতে পারছি না, আমি ধরে নিলাম এখনো বুঝতে পারছি না আমি 8 দ্বারা বিভাজ্য কিনা। আবার ইউনিট ডিজিট আমি কি করলাম, আবার 2 দিয়ে গুণ করলাম, কত এলো 8। 8 মানে কত হলো, 15 কে যদি 8 দিয়ে বিয়োগ করো তাহলে আমার চলে আসে 7। এই 7 সংখ্যাটা দেখে বুঝতে পারছি 7 দ্বারা বিভাজ্য, তার মানে 7 দ্বারা বিভাজ্য। যে কোনো একটা নিয়ম করতে পারো 7 দ্বারা বিভাজ্য, খুব ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে অপশন এ আমার রাইট অ্যান্সার হবে। অপশন বি দেখার দরকার নেই, কারণ অপশন বি 7 দ্বারা বিভাজ্য হবে না। তোমরা যদি চেক করে করতে পারো ফালতু সময় নষ্ট হবে, কারণ আমি একটা অপশন পেয়ে গেছি মানে ওটাই অ্যান্সার করবো আমরা, অপশন বি আর দেখতে যাবো না, কেমন? আর যদি দেখো দেখতে পারো, নিয়ম দেখিয়ে দিয়েছি, অসুবিধা কিছু নেই। অপশন এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 7 দ্বারা 11 দ্বারা বিভাজ্য, বিভাজ্যের নিয়ম সব জানতে হবে। চলো 8 নম্বর অঙ্কে দেখি। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে 120, লসাগু দেওয়া আছে 120 এবং সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে 3:8 দেওয়া আছে, এবং সংখ্যা দুটি সমষ্টি নির্ণয় করতে বলা আছে। সংখ্যা দুটো রেশিও যখন 3:8 দেওয়া হয়েছে, সংখ্যা দুটো রেশিও যখন সংখ্যা 1 এবং সংখ্যা 2 এই দুটো রেশিও যখন 1:8 দেওয়া হয়েছে, তখন তোমাকে বুঝতে হবে যে এখানের মধ্যে একটা কিছু না কিছু একটা কি আছে, এখানে গসাগু আছে। গসাগু মানে কিরকম, এই দুটোর মধ্যে কমন যেটা রেশিও কখন পাই আমরা, যখন কাটাকাটি হয়ে লঘিষ্ঠ আকারে পাই। তার মানে এখানে যদি একটা এক্স ধরে নিই, এখানে যদি এক্স ধরে নিই, এই এক্সটাই হচ্ছে আমার গসাগু। সেই গসাগু গুলো যদি আমরা ক্যালকুলেশন করি, এই দুটো সংখ্যা লসাগু কত হবে, কি বলছে স্যার, 3 8 24 ইন্টু এক্স। এক্স তো কমন, দুটোর মধ্যে এক্স কমন, এটা আমরা এলসিএম করলাম, কিন্তু এলসিএম মানে লসাগু করলাম। লসাগু করলে কি আসে, যেটা কমন থাকে সেটা নিতে হয়। আমি এখানে এক্সটাকে কি করেছি, এক্সটাকে এইচসিএফ ধরে নিয়েছি, অর্থাৎ গসাগু ধরে নিয়েছি। তাহলে এখানেও এক্স গুণ করেছি, এখানেও এক্স গুণ করেছি। এবার গুণ করার পর কি হলো, 24x। এই 24x এর মানটা চলে এসেছে কোথায়, 120। তাহলে 24x সমান যদি 120 হয়, 24 কত 120 বলো দেখি, 24 5 120, তার মানে x এর মান কত চলে এসেছে, 5। এবার বলছি সংখ্যা দুটি সমষ্টি নির্ণয় করো, তাহলে আমি সংখ্যাগুলো পেয়ে যাবো। তাহলে এই সংখ্যাটা কত এলো, এটার সাথে 5 গুণ করলে কত আসবে দেখো, 5 3 15 হয়ে গেল। আর এই সংখ্যাটা যদি 5 গুণ করি তাহলে কত আসছে দেখো, 5 গুণ করে 5 8 40 হয়ে গেছে। 40 আর 15 যদি যোগ করে দাও তাহলে কত আসবে, তোমার 55, 55। তাহলে 55 আমাকে অ্যান্সার দেখতে হবে, কোথায় আছে 55, অপশন বি দেখতে পাচ্ছি 55 হয়েছে। তাহলে অঙ্ক তোমাকে রেশিও দেওয়া ছিল সংখ্যার, আর কিন্তু অঙ্ক এখানে কি দেওয়া ছিল, অঙ্ক ছিল লসাগু। তাহলে এই জন্য আমি লসাগুটা এক্স ধরে নিলাম আমার সুবিধার জন্য, দিয়ে ক্যালকুলেশন করলাম। ক্লিয়ার? এই হচ্ছে আমি আমরা করবো ক্যালকুলেশন এইভাবে। 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে যাবো এবার। 9 নম্বরে একটা পরিমিতির অঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, একটি রম্বসের একটি বায়ুর দৈর্ঘ্য, এই আবার কি কথা, রম্বসের বায়ুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, একটি রম্বসের একটি, এইখানটা একটু কারেকশন করে নেবে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 26 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 48। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো রম্বসের ছবি যদি আমরা আঁকি তাহলে এইভাবে রম্বসের ছবি পেতে পারি। আচ্ছা, রম্বসের ছবি, এই রম্বসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে প্রত্যেকটা বাহু আমাদের রম্বসের ক্ষেত্রে সমান হয় আমরা জানি, এবং রম্বসের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে রম্বসের কর্ণদ্বয় যেটা হয় সেটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমি এখানে জোর করে টাচ করলাম। সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা 90 ডিগ্রি হবে, এইখানে যে কোণ উৎপন্ন হয় সেটাও 90 ডিগ্রি হবে, এটাও যে 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। এবং তোমার এখানে কি দেওয়া আছে, একটা বাহু বলছে 26, 26 মানে এটাও 26 হলো, এটাও 26 হলো, আর তোমার এটাও 26 হলো, আর এটাও তোমার 26 হলো। ক্লিয়ার? এইবার তোমার কি বলা হয়েছে, তোমার বলছে একটি কর্ণের দৈর্ঘ্য বলেছে 48। তাহলে এটা যদি 48 হয় তাহলে আমরা বলতে পারি এখানে 24 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল, 24 হয়ে গেল, এখানে কত হয়ে গেল, 24 হয়ে গেল। হয়েছে 24 24 48 হয়ে গেল। তোমাকে এবারে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তা আমরা এটা বলতে পারি এটা অতিভুজ হয়ে গেছে। এখানে যদি আমরা এঁকে নিই, ব্যাপারটা যদি এরকম এঁকে দিই, আমি ধরে নিলাম 90 ডিগ্রি এরকম করে আঁকলাম, 90 ডিগ্রি আঁকতে আমার সুবিধা হয়। তাহলে এখানে কত হয়ে গেল, 26, এটা অতিভুজ হয়ে গেছে। তুমি এখানে কি করলে, এটা লম্ব হোক যা হোক এটা লিখলে 24, তোমাকে এই মানটা বার করতে হবে, মানে এই মানটা আমাকে বার করতে হবে। এই মানটা বার করার জন্য কি করতে হয়, এখানে আমরা জানি যে রুট 26 স্কোয়ার মাইনাস কি করবো আমরা 24 স্কোয়ার। আমি ধরে নিচ্ছি তোমাদের ট্রিপলেট এখন তুমি জানো না, সেই জন্য ট্রিপলেট থাকলে আমরা খুব ইজি করতে পারবো, এখন ট্রিপলেট জানি না ওই জন্য আমরা করছি। 26 স্কোয়ার সমান কত বলো দেখি,
26 স্কোয়ার কত হচ্ছে, 26 এর কত হচ্ছে 625 হচ্ছে তোমার 25 স্কোয়ার, 26 স্কোয়ার হচ্ছে 676। আর 24 স্কোয়ার কত হবে, 24 স্কোয়ার হবে তোমার 625, তার মানে হচ্ছে তোমার 576, তাই তো? তাহলে 576 676 মানে কত হয়ে গেল, 100 হয়ে গেল। আর এই 100 হয়ে গেল মানে কত হয়ে গেল, 10 হয়ে গেল। 10 হয়ে গেল মানে কতটা, এটা যদি 10 হয়ে যায় তাহলে তোমাকে বুঝতে হবে এটাও 10 হবে, দুটো সমান হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এবারে তোমাকে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের এরিয়া সমান কি বলো, রম্বসের এরিয়া সমান কি, রম্বসের এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু ডায়াগোনাল 1 এবং ডায়াগোনাল 2, মানে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে হাফ পেয়েছি আমরা, এবং D1 কত পেয়েছি বলো, D1 তুমি বলবে স্যার 10 10 কত হয়ে গেল, 20 হয়ে গেল। আর এখানে দেখো 24 24 কত হয়ে গেছে, 48 হয়ে গেছে। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসছে, 24 24 দুগুণে 48, 48 মানে হচ্ছে 480 সেমি স্কোয়ার চলে আসবে, আমরা সেমি স্কোয়ার বর্গফুল। তাহলে 480, অপশন ডি দেখো রাইট অ্যান্সার, অপশন ডি দেখো রাইট অ্যান্সার। কর্ণের রম্বসের যে কর্ণদ্বয়, রম্বসের কর্ণের রম্বসের এরিয়া যদি বলো তাহলে হাফ ইন্টু কি হয়, কর্ণদের গুণফল। এখানে D1 D2 বলতে বোঝাচ্ছে ডায়াগোনাল 1 এবং ডায়াগোনাল 2, এটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 হলে কি হবে, 20 ইন্টু 48, এখানে 10 10 20 হলো, 24 24 48 হলো, ক্যালকুলেশন করলে কত আসছে, 480 আসছে। ক্লিয়ার? তাহলে 9 নম্বর কোশ্চেন আমরা করতে পারলাম। 10 নম্বর কোশ্চেন চলে আসে। 10 নম্বরের কোশ্চেন কি দেওয়া আছে, 180 সমস্ত বিজোড় উৎপাদকগুলি সমষ্টি, বিজোড় উৎপাদকের সমষ্টি চাইছে। তো এখানে আমরা করব কিভাবে, দেখো ফার্স্ট আমরা করব কিভাবে, দেখো 180 উৎপাদকের একটা স্পেশাল ভিডিও আছে, তোমরা দেখতে পারো। এখানে দেখো 180 যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পেতে পারি, দেখো 180 কে যদি ভাঙি তা তুমি বলবে স্যার একটা 18 পেলাম, একটা 10 পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এ ভাঙছি, তোমরা এভাবে ভাঙতে পারো, 180 কে এভাবে ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম করে 2 করে 90 এরকম ভাবে ভাঙতে পারো। ক্লিয়ার? তো আমি ওরকম ভাবে ভাঙছি না, আমি একটু অন্যরকম ভাবে ভাঙার চেষ্টা করছি। 18 মানে কত হয়ে গেছে, 2 9 18, আর 2 9 মানে 2 ইন্টু কত হয়ে গেছে, 3 স্কোয়ার। ক্লিয়ার? আর 10 মানে কত লিখবো, 10 মানে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখানে 10 মানে 2 স্কোয়ার 5 স্কোয়ার, তার মানে এখানে 2 কটা এলো, তুমি বলছো 2 এসছে আমরা 3টে, 3 কটা এসছে, 3 এসছে আমরা 2টো, এবং 5 কত এসছে, 5 এসছে আমরা 2টো। তোমরা এইভাবে করতে পারো, এভাবে কাটলেও আমাদের একই অ্যান্সার আসবে। 3 কাটলে কত, 15 3 45, আবার 3 দিয়ে কাটবে, এখানে 3 5 15, 3 5 15, কোথাও ভুল করছি নিশ্চয়ই আমি। এখানে 2 হলো, 2 গেলে 45, 3 দিয়ে গেলে কত আসছে, এখানে 5 কি, ও আচ্ছা সরি সরি সরি, এখানে একটা ভুল হয়েছে আমারই, যেটা হচ্ছে তোমার একটু খেয়াল করবে, এখানে একটা শূন্য দেওয়া ছিল, আমি দুটো শূন্য ভাবছি, সেই জন্য এখানে একটা একটা হবে আমাদের। ক্লিয়ার? এখানে একটা একটা হবে, ঠিকই আছে। তাহলে এখানে আমাদের এটাও একটু কারেকশন করে নেবো আমরা, এটা কোনটা কারেকশন করে নেবো, এখানে দেখো 2 এর পাওয়ার কথা হয়ে গেল, 2 এর পাওয়ার তুমি বলেছো 2 হবে, আর 3 এর পাওয়ার 3 2 ঠিক আছে, আর 5 এর পাওয়ারটা কিন্তু 1 হবে। ক্লিয়ার? তাহলে এখানটা একটু কারেকশন করে নেবো আমরা, 2 এর পাওয়ার কত লিখবো, 2 লিখবো। এইখানে যেন এসছে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার দেখো 2 দুটো, আর 5 একটা এসছে, এটা লিখলাম। কিন্তু আমাকে চেয়েছে নাম্বার অফ বিজোড় উৎপাদক। তো বিজোড় উৎপাদক মানে কি, আমাকে এখানে নাম্বার অফ বিজোড় উৎপাদক যদি আমরা দেখি, নাম্বার অফ বিজোড় মনে হচ্ছে অড ফ্যাক্টরস, বিজোড় মনে হচ্ছে অড ফ্যাক্টরস, যদি দেখি আমরা তাহলে আমরা কি করব, অড ফ্যাক্টরস মানে হচ্ছে 2টা হচ্ছে অড নাম্বার নয়, নিশ্চয়ই এটা ইভেন নাম্বার হয়ে গেছে। 2 এর কনসেপ্ট বাদ দাও, 3 থেকে আমরা করবো, আমরা 3 এর পাওয়ার কত লিখবো, 3 এর পাওয়ার 2 লিখবো, তারপর 3 এর পাওয়ার কত লিখবো, 3 এর পাওয়ার 1 লিখবো, এবং 3 এর পাওয়ার 0 লিখবো। ক্লিয়ার? একদম এখানে গেল, মাঝখানে গুণ দেওয়া আছে, এখানে কত লিখবো, 5 এর পাওয়ার এখানে তোমরা 0 লিখবো, এবং 5 এর পাওয়ার আমরা কত লিখবো, 1 লিখবো। ক্লিয়ার? বা এটাকে 1টাকে আগে লিখতে পারো, 0টাকে পরে লিখতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করতে পারো। এখানে কত এসছে, তুমি বলছো এখানে 9 এসছে, প্লাস কত এসছে, আমরা 3 এসছে, এবং এখানে কত এসছে, 3 এর পাওয়ার 0 মানে 1, 9 3 12 1 13, এখানে 13 এসছে, আর এখানে কত এসছে দেখো, এখানে তোমার এসছে 1 প্লাস 5 মানে 6 এসছে। 13 6 কটা হয়ে গেল, 13 6 হয়ে গেল 78। নাম্বার অফ দ্য অড নাম্বার কত হয়ে গেল, উৎপাদকের সংখ্যা 78। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো অড ফ্যাক্টর বললে আমরা 2 কে বাদ দেবো, 2 কে বাদ দিয়ে আমরা করবো, এখানে মনে রাখবে যখন অড ফ্যাক্টর বার করতে বলবে, এইখানে যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ার থেকে আমরা 0-তে যাবো, সেই পাওয়ার থেকে কমে কমে 0-তে যাবো। এবং এখানে দেখো আমি উল্টোটা লিখেছি, যাই হোক ওটা কোনো ব্যাপার না, 5 এর পাওয়ার 1 ছিল, ওই জন্য 1 আগে লিখেছি, 0। এইভাবে আমরা করবো, কেমন? চলো দেখি পরের কোশ্চেন দেখি আমরা। 11 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে 28 26 22 11 এবং 13 এবং এক্স এর গাণিতিক গড় দেওয়া আছে কত, এভারেজ দেওয়া আছে কত, 20। এক্স এর মান কত,
নর্মালি যোগ টোগ করে এইসব করার দরকার নেই, নর্মাল আমরা নিয়মে যাব। দেখো এখানে 28 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 26 দেওয়া আছে, 22 দেওয়া আছে, 11 দেওয়া আছে, 13 দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে, এবং এদের ওভারঅল যে এভারেজ সেটা হচ্ছে কত বলো দেখি, সেটা হচ্ছে 20। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত বেশি আছে বলো, তুমি বলো স্যার 8 বেশি আছে। কত বেশি আছে, 8 বেশি আছে। এখানে কত বেশি আছে বলো দেখি, এখানে তুমি বলো স্যার 6 বেশি আছে। এইখানে কত বেশি আছে বলো দেখি, এখানে তুমি বলো স্যার 2 বেশি আছে, হয়েছে এগুলো 2 বেশি আছে। এইখানে কত কম আছে বলো দেখি, তুমি বলছো এখানে কম আছে আপনার 9 কম আছে, এবং এখানে কত কম আছে বলো, তুমি বলছো এখানে 7 কম আছে। তো এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 2 8 আর এখানে 7 যদি কেটে দিই তাহলে আমরা এখানে +1 পাচ্ছি। +1 মানে এখানে 8 আর এখানে 1 এ 9 হয়ে গেল, 9 মানে -9 এখানে তাহলে +1 যদি হাতে থাকে আমার 8 9 এবং 9 কেটে গেলে এখানে 0 চলে আসছে। আর 0 চলে আসছে মানে আমার x এর মান কত হবে, x এর মান আমাদের 20 হবে। তাহলে x এর মান কত হয়ে গেল, x এর মান 20। এইখানে যদি আমার কোনো সংখ্যা আসতো তখন আমি এখানে ক্যালকুলেশন অন্যরকম ভাবে করতাম। তাহলে এখানে x এর মান কত এসেছে, x এর মান 0। কেন, কারণ কি এইদিকে ব্যালেন্সটা মানে এইদিকে যে সংখ্যাগুলো ছিল সেগুলো ব্যালেন্স করতে গিয়ে দেখতে পেলাম এখানে 0 চলে আসছে। তার মানে 0 মানে কি, এইখানে 20 সঙ্গে কোনো কিছু যোগ বা বিয়োগ কিছু করা দরকার নেই। তাহলে সেই জন্য আমরা কি করলাম, x এর মানটা এখানে আমরা 20 করে দিলাম, x এর মান 20 হবে এবং 20 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত হবে, অপশন এ রাইট অ্যান্সার। আছে, তো এইবারে যে অঙ্ক এইভাবে আমরা করব। চলো দেখি 12 নম্বর অঙ্ক চলে আসি। 12 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, একটি গাড়ি বলছে এ স্থান থেকে সকাল 7টার সময় যাত্রা শুরু করে, বি স্থানে পৌঁছায় দুপুর 12টায়। আচ্ছা ঠিক আছে, তারপর গাড়িটা অন্য একটা গাড়ি বি স্থান থেকে যায় 7:30টায় এবং পৌঁছায় কোটায় 11:30টায়। কোন সময় গাড়ি দুটি সাক্ষাৎ হবে। আমি যদি এরকম ভাবে লিখি, তা দেখো এরকম ভাবে আমি ছবি যেটা আঁকি, ধরো এখানে ছবি আঁকা হয়েছে, এখানে কি দেওয়া আছে, দুটো ট্রেন দেওয়া আছে, একটা এ স্থান আর এটা হচ্ছে বি স্থান, দুটো স্থান দেওয়া আছে। এখানে বলছে একটা গাড়ি বলছে এই স্থান থেকে সকাল 7টার সময় যাচ্ছে, সকাল 7টার সময় এখানে ছাড়লো, গাড়ি পৌঁছাচ্ছে কটার সময়, এখানে পৌঁছাচ্ছে কটায়, এখান থেকে গাড়ি এখানে পৌঁছাচ্ছে কটায়, না এখানে পৌঁছাচ্ছে তোমার 12টার সময়, 12টা সময় পৌঁছাচ্ছে, 12টা PM করে দিলাম। আছে, আচ্ছা দুপুর 12টা। এইবার তোমার কি হলো, এখান থেকে তোমার কি হচ্ছে, আবার অন্য গাড়িটা কি বলছে এখান থেকে ছাড়ছে, একদম এখানে পৌঁছাচ্ছে। তো এখানে পৌঁছাচ্ছে যখন তুমি বলবে এখানে কটার সময় ছাড়ছে, এখানে ছাড়ছে তোমার 7:30টায় ছাড়ছে, 7:30 মানে 7টা AM। আর এইখানে পৌঁছাচ্ছে কটায়, তুমি বলছো এখানে পৌঁছাচ্ছে আপনার 11:30টায়। এই হচ্ছে অঙ্ক দেওয়া আছে, বাকি আর কিছু দেওয়া নেই। এবার তোমাকে সরি এখানে AM-ই হবে, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার নিয়ম কিরকম হবে, খুবই সহজ। এইখানে মনে রাখবে যে এখানে কোনো না দেওয়া আছে ডিস্টেন্স, না দেওয়া আছে স্পিড, কিন্তু আমার মুখে মুখে অ্যান্সার করতে পারবো। কিভাবে করবো, এইখানে ডিফারেন্স কত বলতে কি, টাইম 7টা থেকে 12টা কটা হবে 7 5 12, 5 ঘন্টা ডিফারেন্স। এইখানে কত হবে, তুমি বলছো এখানে 7 4 11, তার মানে 7:30 থেকে 11:30টা হচ্ছে আমাদের কত ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা। 4 ঘন্টা 5 ঘন্টা ডিফারেন্স পেলাম। 4 আর 5-এর আমরা কি করবো, LCM নিয়ে নেবো। 4 আর 5-এর যেটা ডিফারেন্স পেয়েছি ওদের LCM নেবো। LCM মনে হচ্ছে লসাগু, লসাগু যদি নিই তাহলে কত আসবে, 20 আসবে। কত আসবে, 20 আসবে। তার মানে এখানে ডিস্টেন্স যেটা আছে আমরা মনে মনে ভেবে নিলাম, এই ডিস্টেন্সটা হয়ে গেল আমাদের 20। কত হয়ে গেছে, এটা হচ্ছে 20 হয়ে গেছে। ক্লিয়ার। এবার দেখো এইখানে যে ট্রেনটা ছিল তার কিন্তু স্পিড কত, সে 20 কিমি রাস্তা, এখানে স্পিড 1 যদি আমি লিখি, 20 কিমি রাস্তা কত ঘন্টায় যায়, 5 ঘন্টায় যায়, মানে 20 5-এ কত হয়ে গেল, 20/5। ওর স্পিড হয়ে গেছে 4 কিমি পার আওয়ার। হয়েছে। এই ট্রেনটা কি বলছে, এই ট্রেনটা তোমার কতক্ষণ সময় লাগছে, এই ট্রেনটা তোমার স্পিড 2 যদি বলি আমি, তাহলে এর সময় লাগছে কত, 20 কিমি রাস্তায় যাচ্ছে কত ঘন্টায়, 4 ঘন্টায়। তার মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার হয়ে গেল স্পিড। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, স্পিড টিড বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার তোমাকে দেখতে হবে যে আমরা বলেছিলাম যে মিটিং এর অঙ্কে মানে সাক্ষাতের অঙ্কে সবসময় কি করতে হয়, সবসময় তোমাকে যেটা করতে হয় আগে টাইম সেম করতে হয়। টাইম সেম না করলে অঙ্ক খুব করা চাপ হবে। তাহলে টাইম সেম মানে কি, তুমি বলে স্যার এখানে 7টা বাজছে, এখানে 7:30 বাজছে, তার মানে এটাকে 7:30টায় নিয়ে আসতে পারেন তাহলে আমার সুবিধা হয়। 7:30টার সময় যদি এটাকে নিয়ে আসি তাহলে কত কিলোমিটার রাস্তা এগিয়ে আসে বল এখানে 1 ঘন্টায় যায় কত, 4 কিমি যায়। আধ ঘন্টায় কত যাবে, এই যে আধ ঘন্টা গ্যাপ যেটা আছে, আধ ঘন্টায় কত, 2 কিমি যাবে। তার মানে এখান থেকে 2 কিমি সে চলে এলো এখানে। আর 2 কিমি যদি এখানে চলে আসে তাহলে মোট রিমেনিং ডিস্টেন্স কত পড়ে রইলো, তুমি বলছো রিমেনিং ডিস্টেন্স পড়ে আছে 18 কিমি পড়ে আছে। তাহলে মোট তো ছিল 20, সেখান থেকে আমি 2 কিমি চলে এসেছি, কখন এসেছি, এর ছাড়ার সময় আগে পর্যন্ত। তাহলে এও 7:30 এলো, এও 7:30 এখানে এসছে, তখন 2 কিমি রাস্তা চলে এসেছি আগে ক্রস করে। 2 কিমি চলে এসেছি মানে ওই 2 কিমিতে কোন রকম ভাবে মিট হওয়ার সম্ভাবনা নেই, ওই জন্য মোট ডিস্টেন্স থেকে আগে 2 কিমি বাদ চলে গেল।
তাহলে মোট রইলো কত, রিমেনিং ডিস্টেন্স কত রইলো, 18 কিমি রইলো। তাহলে আমরা মিটিং টাইম যদি আমরা এমটি মিটিং টাইম লিখে দিই বা সাক্ষাতের সময় যদি আমরা লিখে দিই, টাইম সমান কি জানি বলো দেখি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই কি হয়ে যায়, স্পিড হয়ে যায়। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে, তুমি বলছো 18 আছে। এইবার দেখো রিলেটিভ স্পিড কত হবে, দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, মানে যোগ করতে হবে। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়, 9, 9 মানে কাটাকাটি করলে কত আসছে দেখো, 9 করলে কত আসছে 18, মানে 2 ঘন্টা পর মিট করছে। তাহলে কোনখান থেকে 2 ঘন্টা পর, 7:30টা থেকে 2 ঘন্টা পর, 7:30টা থেকে 2 ঘন্টা পর মানে হচ্ছে তোমার 7:30টা থেকে 2 ঘন্টা পর মানে হচ্ছে তোমার 9:30, তার মানে 9:30 হচ্ছে আমাদের রাইট টাইম, 9:30 AM হচ্ছে আমাদের রাইট টাইম। তার মানে 9:30 হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের রাইট টাইম। ক্লিয়ার? অঙ্কটা মুখে মুখে করা যায়, অঙ্কটা আমি যে লিখে করেছি তোমাদের বোঝানোর জন্য, অঙ্ক মুখে মুখে হবে। কিরকম, এখানে 7 থেকে 12 কত হলো 5, এখান থেকে 7 থেকে 7:30 থেকে 11:30 কত হলো 4, ডিফারেন্স এই এলসিএম করলে কত হয়, মুখে মুখে করা যাবে 20, 20 মানে হয়ে গেল এটা 4 কিমি পার আওয়ার, 5 ঘন্টা যাচ্ছে বলে, আর এটা 4 কিমি পার আওয়ার, এটা হয়ে গেল, সরি এটা 4 কিমি পার আওয়ার, এটা 5 কিমি পার আওয়ার, স্পিড পেয়ে গেছে। এবারে দেখতে হবে মুখে মুখে, দেখো কিভাবে করবো, 7:30টা বাজছে, এখানে 7টা বাজছে, আধ ঘন্টায় কতটা এগিয়ে আসবে, 2 কিমি এগিয়ে আসবে, কারণ 1 ঘন্টায় যে 4 কিমি, তার আধ ঘন্টায় কত হবে 2 কিমি, মোট 20 থেকে বাদ দেবো 2 কিমি, মানে কথা হলো 18 হয়ে গেল। এবং স্পিড গুলো কি করবো, রিলেটিভ স্পিড কি হয়, অপোজিট ডাইরেকশনে আসলে যোগ করতে হবে। এখানে 4 আছে, এখানে 5 আছে, 5 4 কত হয়ে গেছে 9, স্পিড নিচে লিখলাম, ডিস্টেন্স বাই স্পিড, 2 ঘন্টা হয়ে গেছে, 7:30 থেকে 2 ঘন্টা করে 9:30 দেখে দেখে অ্যান্সার করা যেত, কিন্তু তোমরা বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি জাস্ট লিখে ছবি এঁকে জিনিসটা বোঝালাম। ক্লিয়ার? চলো দেখি 12 নম্বর কোশ্চেন কমপ্লিট, 13 নম্বর কোশ্চেন চলে আসবে। চলো 13 নম্বর কোশ্চেন চলে আসছে। 13 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, এখানে 4 রকমের ক্রমিক ছাড় দেওয়া আছে, এবং সেই ছাড়ের যে মান দেওয়া আছে সেখানে আমরা দেখছি ছাড় যেটা দেওয়া আছে, ক্রমিক ছাড় দেওয়া আছে, এবং এখানে গ্রাহকের জন্য কি বলা আছে, কোন ছাড়টা সুবিধাজনক, সুবিধাজনক মানে কি, কোনটার পার্সেন্টেজ বেশি পাবো, ছাড় কোথায় বেশি হবে, এটা তোমাকে দেখতে হবে। তাহলে এখানে প্রথমে কি করবো, আমরা একটা নর্মাল নিয়ম জানি, যেটা হচ্ছে আমরা -x - y আর মাইনাস মাইনাসে প্লাস xy/100, এইটা হচ্ছে ক্রমিক ছাড়ের একটা শর্টকাট নিয়ম। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রমিক ছাড়ের শর্টকাট নিয়ম, ডিসকাউন্টের নিয়ম। তো এখন এটা আমরা এখানে অ্যাপ্লাই করব না, কেন করব না, কারণ এটা করতে গেলে সবগুলোতেই করতে হবে, এবং সবগুলো করতে গেলে অনেক টাইম লাগবে। তোমাকে ফার্স্টে যেটা অবজার্ভ করা দরকার, অবজার্ভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে 30 আর 20 তে দেখো যোগ করলে কত আসে, বলে স্যার 50, 40 আর 10 যোগ করলে কত আসে 50, 45 5 যোগ করলে কত হয় 50, 35 10 15 যোগ করলে কত হয় 50, সবই 50% ছাড় দেওয়া আছে, দেখতে পেয়েছি। 50% যদি ছাড় দেওয়া হয় এবং ছাড় যদি ক্রমিক ছাড় হয়, তাহলে সবসময় মনে রাখবে যার গ্যাপ বড়, যার গ্যাপ বড়, গ্যাপ যার বড় হবে তার ডিসকাউন্ট বড় হবে, তার ডিসকাউন্ট বেশি হবে। ডিসকাউন্ট কি হবে, ডিসকাউন্ট অর্থাৎ ছাড় তার কি হবে, বেশি হবে। তাহলে এখানে গ্যাপ কার বড় আছে দেখো, তুমি বলছো স্যার এইটার গ্যাপ কত আছে 10, এইখানে গ্যাপ কত আছে, তুমি বলছো 30, এখানে গ্যাপ কত আছে দেখো, এখানে 40, আর এখানে কত আছে দেখো, গ্যাপ দেওয়া আছে কত 20, এই সরি হ্যাঁ 20 আছে। তার মানে গ্যাপ কার বড় আছে, তুমি বলছো স্যার এখানে সি এর মা গ্যাপ বড় আছে, আর সি এর গ্যাপ বড় আছে মানে ডিসকাউন্টটা কি হবে, বেশি হবে। অপশন সি দেখে দেখে অ্যান্সার। তাহলে এটা মনে রাখবে যে গ্যাপ যার যেখানে বড় হবে সেখানে ডিসকাউন্ট কি হবে, বেশি হবে। কখন দেখবে এরকম, যখন দেখবে এই যে ক্রমিক যে ছাড়গুলো দেওয়া আছে এদের সমস্ত যোগফলগুলো যেন সেম আসে, কোনোটা বেশি এলো কোনোটা কম এলো, তখন তুমি এই নিয়মে করে দিলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আর তোমাকে অবজার্ভ করতে হবে যে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো যেন ছাড়গুলো সেম থাকে যোগফল, তবেই তুমি এই নিয়মটা করতে হবে। গ্যাপ যার বড় হবে সেটা ডিসকাউন্টটা বেশি দেবে। তাহলে গ্যাপ বড় কার, এখানে অপশন সি, 45 আর 5 এর মধ্যে গ্যাপ কত 40, সেই জন্য এটা ডিসকাউন্ট বেশি দেবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। চলো 14 নম্বর কোশ্চেনে আসি আমরা। 14 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, চিনির দাম দেওয়া আছে 6.14%, এটা পার্সেন্ট হবে, 6.14% কমে গেছে, ঠিক আছে, 6.14% আমাদের কমে গেছে। কমে যাওয়ার জন্য এক ব্যক্তি বলছে যে 120 টাকায় বলছে 1 কেজি চিনি বেশি পাচ্ছে, 1 কেজি চিনি 1 কেজি চিনি বেশি কিনতে পারেন। চিনির হ্রাস মূল্য কত, মানে আগে যেটা ছিল চিনির, মানে কমে যাওয়ার আগে যেটা ছিল, মানে কমে যাওয়ার পর যেটা হলো আর কি, সেটা মূল্যটা কত চাইছে। তাহলে আমরা এই অঙ্কে কি করব, আগে চিনির দাম কি হয়েছে, কমে গেছে, কমে গেছে মানে কি মাইনাস, মাইনাস মানে কত লিখবো, মাইনাস তোমার দেওয়া হয়েছে 6.14%। 6.14% কে আমরা একটু দেখিয়ে দিই তোমরা কিভাবে করবে। 25 6 4 24 থেকে 25, 25/4
তো 25/4 আমরা যদি লিখি এবং পার্সেন্টেজ মানে নিচে 100 করবো আমরা, তাহলে 25/4 100 মানে 1/16। তাহলে এখানে আমরা দেখতে পারি মাইনাস কেন দিলাম, কারণ কমছে 1/16 এটা লিখেছি। এই যে 1/16 লিখলাম, এটা কিন্তু ডিরেক্ট ভাবে মুখস্থ করে রাখলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 1/16 আমরা ফ্র্যাকশন পেলাম। এবার আমরা কি লিখবো, এখানে দেখবো একদিকে লিখবো আমরা আগে দাম কি ছিল এখন বর্তমানে কি হচ্ছে, মানে আগে ধরে নাও আগে যেটা ছিল সেটাকে ওল্ড বলে দেবো, আর বর্তমানে যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে নিউ বলবো, কেমন? তাহলে আগে বলো প্রাইস কত ছিল, তুমি বলছো আগে প্রাইস যেটা ছিল চিনির মূল্য যেটা ছিল সেটা কত ছিল, মূল্য এটাকে বলছি, প্রাইস কত ছিল, আগে 16 টাকা ছিল, এখন সেটা কমে কত হয়েছে 1 টাকা কমেছে দেখতে পাচ্ছি, মানে কত টাকা হয়েছে, নতুন প্রাইস কত হয়েছে 15 টাকা হয়েছে, কারণ 16 টাকা ছিল আগে, 1 টাকা কমেছে, -1 দেওয়া আছে উপরে, ওই জন্য 1 টাকা কমলে আমরা 15 হল। প্রাইস যদি এটা হয় তাহলে এখানে পরিমাণ কত হবে, কনজাম্পশন লিখলাম না, পরিমাণ লিখে দিলাম, পরিমাণ হলে তোমরা বুঝতে পারবে। পরিমাণের কথা যদি আমরা বলি তাহলে কি হবে, কণাকণি চেঞ্জ হবে, কণাকণি চেঞ্জ হবে মানে বুঝতেই পারছো, এখানে তোমার কণাকণি চেঞ্জ মানে কত লিখবো, এখানে তোমার 15 লিখবো, ক্লিয়ার? তাহলে এখানে কত লিখবো, এখানে 15 লিখবো এবং এখানে কত লিখবো 16 লিখবো। তার মানে এটা বুঝতে পারছো, যখন দাম বেশি তখন চিনির পরিমাণ কম, আর যখন দাম কম তখন চিনির পরিমাণ বেশি। আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে বলা হয়েছে তুমি 1 কেজি বেশি চিনি পেয়েছো, তো 1 কেজি বেশি চিনি পেয়েছো মানে আমি দেখো এখানেও 1 কেজি আমার হয়ে গেছে, এখানে দেখো ডিফারেন্স কত হয়েছে, দেখো 1 কেজি হয়ে গেছে, তার মানে এখানেও ডিফারেন্স 1, তার মানে আমরা এখানে বলতে পারি 1 ইউনিট সমান কত হয়ে গেছে, 1 কেজি হয়ে গেছে। তোমার যদি এখানে আজকে এখানে 1 কেজি জায়গায় 5 কেজি দেওয়া থাকে তাহলে কি 1 ইউনিট সমান কত পেতাম, 5 কেজি পেতাম। এবার তুমি বলবে স্যার তাহলে 1 ইউনিট সমান 1 কেজি যে হলো, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে পরিমাণটা এটাকে যদি করো তাহলে আগে কত পেতাম, আগে 15 কেজি পেতাম, 1 ইউনিট সমান যে 1 কেজি হয় তাহলে এখানে 1 গুণ করলে কত আসবে, 15 1 15 মানে 15 কেজি আগে পেতাম। এখন পাচ্ছি কত, এখন পাচ্ছি দাম কমে যাওয়ার জন্য 16 কেজি পাচ্ছি, এখন কত পাচ্ছি 16 কেজি পাচ্ছি। তো তোমাকে বলা হয়েছে যে এখন বর্তমানে প্রাইসটা কত, কমে গিয়ে কত হয়েছে প্রাইসটা, এটা চেয়েছি। তো তুমি দেখো 120 টাকায় তুমি 1 কেজি বেশি পাচ্ছ, 120 টাকায় 1 কেজি বেশি পাচ্ছ, তার মানে কি 120 টাকায় তুমি কত পাচ্ছ দেখে নাও, 16 কেজি পাচ্ছ। তাহলে আমার পার কেজি যে প্রাইস, হ্রাস মূল্য যেটা আমরা লিখি, হ্রাস মূল্য যদি বলি রেডিউস প্রাইসটা কত হবে, তাহলে কত হবে, তুমি বলি স্যার আগে যেটা ছিল আপনার সেটা মূল্যটা কত হবে, না এখানে আপনার দেওয়া আছে 120 টাকা, আর কত লিখবো আমরা বাই 16 করবো, 1 কেজির দাম হচ্ছে 16 টাকা, এই 16 কেজি চিনি পাচ্ছি এবং আমরা 120 টাকা, সেই জন্য 120 বাই 16 করলাম, করলে কত আসে দেখো 7 পয়েন্ট, ক্যালকুলেশন করলে 7 পয়েন্ট, এখানে পয়েন্ট দেবো 5 7.50 এই টাকা আমরা পাচ্ছি, তার মানে হ্রাস মূল্য কত হয়ে গেল 7.50, অর্থাৎ হ্রাস মূল্য এখানে কত লিখবো, অপশন এ 7.50 কেজি হচ্ছে, 7.50 কেজি, ক্যালকুলেশন দেখে নিতে পারো, ঠিক আছে 7.50, 16 6 96, আর 16 সাথে কত হয়, এদিকে তোমার 6 102 মানে 112, ঠিক আছে। চলে পরে কোশ্চেন 4 নাম্বার, 4 নাম্বার অঙ্কটা একদম ভীষণই সহজ দেওয়া আছে, একটি খামারে বলছে গরু আর মুরগি দেওয়া আছে, গরু হচ্ছে মুরগি দেওয়া আছে এবং মাথার গণনা দেখো 180টি দেওয়া আছে, পায়ের গণনা দেওয়া আছে 420টি, তাহলে খামারে মুরগির সংখ্যা কত। একটি কথা মনে রাখবে যে মানুষ বলো, মুরগি বলো, হাঁস বলো, যাই বলো, কুকুর বলো, গরু বলো, সবাইকার মাথা কিন্তু একটাই হয়, আর পা বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, সেটা হতে পারে, কিন্তু ওই জন্য মাথা কিন্তু কারোর রাবণের মতো 10টা মাথা হবে না, সবাইকার একটা মাথাই হবে। তাহলে সেখানে মাথায় যদি মনে রাখো যে আমার কতগুলো মোট মানে পশু পাখি কতগুলো ছিল, 180টা ছিল, তাহলে 180টা যদি আমার পশু পাখি থাকে, 180টা আমি ধরে নিলাম আমার কি ছিল পশু পাখি। অপশন টেস্টও করা যেতে পারে, আমি অপশন টেস্টে যাচ্ছি না, কেমন, অপশন টেস্টে তোমরা করতে পারো, অপশন টেস্টে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 180টা যদি মুরগি থাকে, এই সরি মোট পশু থাকে, তার মধ্যে আমি বলতে পারি দুটো ভাগে ভাগ আছে, একটা কি আছে, একটা গরু আছে, একটা হচ্ছে মোরগ আছে, মুরগি আছে, তার মানে এখানে গরুটাকে আমি কাউ লিখলাম আর মুরগিরকে আমি হেন লিখলাম বা হেন লিখলাম, কেমন। তাহলে এখানে দেখো গরু যেটা আছে, গরুর কটা পা আছে বলে দেখি, 4টে পা আছে, আর যেটা মুরগি আছে ওর কটা পা আছে, তুমি বলছো 2টো পা আছে, কটা পা আছে, 2টো পা আছে। এইবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পা কাউন্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি 420টা পা। আচ্ছা এখানে আমি ফার্স্টে দেখে নিই, আমি ধরে নিলাম যে আমার সবগুলো যদি গরু হতো তাহলে কতগুলো পা হতো বলো দেখি, তুমি বলে স্যার 18 4 কত 72 মানে 720টি পা হতো আপনার। আচ্ছা আমার নয় গরুর আর কি, আর যদি সবগুলো যদি মুরগি হতো তাহলে কতগুলো পা হতো, তুমি বলছো 3600, মানে সরি 36 বলছি, 360টা হতো, কিন্তু আমার কোনোটাই নেই, কত দেওয়া আছে 420 দেওয়া আছে, মানে মাঝামাঝি একটা কোনো সংখ্যা আছে, দুটো পশু আছে এরকম একটা ব্যাপার,
তাহলে এখানে যদি আমরা লিঙ্ক আপ করি, লিঙ্ক আপ মানে বুঝতেই পারছো এটার সঙ্গে এটা ডিফারেন্স করে এদিকে লিখতে হয়। তাহলে এখানে লিঙ্ক আপ করলে কত আসছে 360 থেকে 420 থেকে 360 বাদ দেবো আমরা 60 পেয়ে গেলাম। আর এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে তুমি বলবে, এখানে তোমার আসছে 0 0 আর এখানে তোমার 300। তার মানে এখানে রেশিও যদি কাটাকাটি করি তাহলে কত আসছে 5 6 আর এখানে 6 5 মানে 1:5। কত আসছে 1:5। তাহলে আমরা গরুর নিচে গরুর রেশিও পাবো, মুরগির নিচে মুরগির রেশিও পাবো। এবার তোমাকে কি বার করতে বলেছে, বার করতে বলেছে এটা যে কতগুলো আমার খামারে মুরগি ছিল। তো মুরগির সংখ্যা এখান থেকে খুব কুইক বেরিয়ে যাবে। মুরগির নিচে মুরগি বলেছি 5 এবং মোট কতগুলো আছে দেখো 5 আর 1 কত হয়ে গেছে 6 আর মোট মুরগি আছে কত বলে দেখি 180টা। 180টা আমার মাথা ছিল, তাহলে 180টা মাথা মানে 180টা পশু ছিল। তাহলে 180 আমরা এখানে ক্যালকুলেশন করবো, কেমন 180 6 3 18 আর 5 3 15 150টি আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছি 150টা মুরগি পেয়ে গেছি। তোমাকে বার করতে বলেছে মুরগির সংখ্যা 150টা। অপশন টেস্ট করে করতে পারতাম। 150টা মুরগি মানে কত হচ্ছে তোমার 300টা। আর বাকি যদি দেখি আমরা 30টা, 30 মানে 4 3 12টা 120টা যোগ করলে কত 420। এখানে এইভাবে করা যেত, কিন্তু আমরা এইভাবে করছি না, আমি জাস্ট নিয়ম দেখালাম যে এইভাবে করা যেতে পারে, এইভাবে করা হয় আর কি। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল অপশন এ। ক্লিয়ার? তাহলে আমাদের এইভাবে আমরা 15টা করে আমরা চেষ্টা করব সপ্তাহে 2টো করে আমরা মক টেস্ট এখন নিয়ে আসা, তারপরে আমরা আস্তে আস্তে এটা বাড়াবো। এখন মোটামুটি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে রাখো। যে ধরনের প্যাটার্নের অঙ্ক এখন আসছে পরীক্ষায়, আপকামিং যে পরীক্ষাগুলো আসতে পারে বা যেগুলো আসবে সেইগুলো কিন্তু অবশ্যই আমরা এরকম ধরনের অঙ্ক পাবো। সেই জন্য ভালো করে কেয়ার করে করো অঙ্কগুলো ঠিকঠাক করে। আমরা সপ্তাহে 2টো অথবা 3টে করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, কেমন? তাহলে আজকে এখানেই থাক। সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবে ক্লাসটিকে।